গল্প পূর্ণাময়ী পর্ব হচ্ছে 10। লেখিকার নাম হচ্ছে মেঘলা মরিয়ম। সকালে মৃদু বাতাস বইছে, শীতল হাওয়া। আশা কেমন চুপচাপ হয়ে গেছে। যে মানুষটা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতে বদমেজাজি ক্ষুব্ধ মানুষটা হঠাৎ এরকম শান্তশিষ্ট থাকায় সবাই ভীষণ চিন্তিত। কেউ কেউ মনে করছে টমের মৃত্যুতে কষ্ট পেয়ে চুপ হয়ে গেছে, কেউ আবার ভাবছে নিশ্চয়ই সবার চোখের আড়ালে কিছু হয়েছে তাই চুপ হয়ে গেছে। পূর্ণা তার আসল কারণ বুঝতে পারছে। সে চিঠি পড়ে সে স্তব্ধ হয়ে গেছে। পূর্ণার মনে হাজার প্রশ্ন। এই চিঠি কে দিয়েছে? উস্তাদ লোকটা কে? তাকে কেন আশা ভয় পায়? সে সবার চোখের আড়ালে কী করছে? এই সব কিছুর উত্তর পেতে হবে। আসার জন্য বাবা বোন ও ভাইদের কোনো বিপদে পড়তে দিবে না। সব কিছু কাকে বলবে? কে পূর্ণাকে সাহায্য করতে পারবে? পূর্ণা আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস নেয়। আশা দরজার সামনে সিঁড়িতে বসে আছে। পূর্ণা তার পাশে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কি কোনো সমস্যায় আছেন? চাইলে আমাকে বলতে পারেন। আশা ক্ষুব্ধ স্বরে বলল, আমার বড় সমস্যা তো তুই, আর কি সমস্যা থাকবে? আপনি কেন আমাকে দেখতে পারেন না? কারণটা কি আমি জানতে পারি? তুই আর তোর মা কাউকে আমার সহ্য হয় না। আমার মৃত মাকে নিয়ে এত সমস্যা কেন? তাকে তো আপনি দেখেননি, সে তো আপনার সংসারে বাঘ বসাতে আসেনি। তোর জন্য আমাকে পাগল জলিলকে বিয়ে করতে হয়েছে। পূর্ণা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে কি বলল? আমার জন্য সে বিয়ে করেছে মানে? বিকেলে সূর্য পশ্চিম দিকে প্রায় হেলে পড়েছে। আজকে সারাদিন মৃদু বাতাস বইছে। পুকুরে 3টি দবদবে সাদা হাঁস পুকুরে এ পাশ থেকে ওই পাশে পানিতে বেশি বেড়াচ্ছে। আকিব ও রাকিব পানিতে ডিল ছোঁড়ার খেলা খেলছে। যারটা স্লিপ কেটে দূরে যাবে সেই জিতবে। পূর্ণা ও প্রিয়া বসে বসে খেলা দেখছে। প্রিয়া বলল, আপা আমার কি হয়েছে? এমন চুপচাপ হয়ে গেল। টমের সুখে এটা কি হতে পারে? কেন হতে পারে না? একটা কুকুরের জন্য সে সুখ পালন করছে, এটা কি? আমার আম্মা, আমাদের জন্য তো এত মায়া নেই। এই সব মায়ের সম্পর্কে বলতে নেই বোন। প্রিয়া পূর্ণা উচ্চস্বরে একসাথে হেসে উঠল। রাত তখন প্রায় 8টার মতো বাজে। মৃত শীতল হাওয়া। জোনাকিরা পুকুরের উপর আলো ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে। ঝিঝি পোকার ডাক। পূর্ণা একটা শব্দ শুনতে পায়। হয়তো বাইরের দরজাটা কেউ বন্ধ করতে ভুলে গেছে। তাই পূর্ণা দরজা বন্ধ করতে বাহিরে যায়। যখন সে দরজা টান দেয়, পিছন থেকে কেউ মুখ চেপে ধরে। পূর্ণা হাতের কোণো দিয়ে তার পেটে জুড়ে ধাক্কা মারে। সে হাত ছেড়ে দেয়। পূর্ণা পিছনের দিকে ঘুরে তাকায়। মানুষটাকে দেখে অবাক হয়ে যায়। আপনি? পর্ব 11। পূর্ণা ফিসফিস করে বলল, আপনি এখানে কি করছেন? সায়েদ পূর্ণার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে দেখতে এসেছি পূর্ণবতী। পূর্ণা মুচকি হেসে, এত রাতে? সায়েদ নরম স্বরে বলল, ভালোবাসার মানুষকে দেখার জন্য কি রাত দিন প্রয়োজন হয়? তাকে এক পলক দেখার জন্য হৃৎপিণ্ড উতলা হয়ে যায়। আপনি চলে যান। এত রাতে কেউ দেখলে অন্য কিছু মনে করবে। তুমি কি মানুষকে ভয় পাও? না। তাহলে মানুষ কলঙ্ককে ভয় পায়। যার যা ইচ্ছে ভাবতে দাও, আমার কিছু যায় আসে না পূর্ণবতী। কিন্তু আমার আসে, কারণ আমি মেয়ে, আর মেয়েদের সবাই কলঙ্ক দেয়। সায়েদ কবিতার ছন্দে বলল, লোকে যা বলে বলতে থাকুক, তুমি আমার কাছে পবিত্র। কেউ তোমার সমালোচনা করলে ভেবে নিও সে তোমাকে হিংসা করে। পূর্ণা অবাক তার কথা শুনে। এমনভাবে মানুষ বলতে পারে? বাড়ির ভিতর থেকে একটা শব্দ হয়। পূর্ণা ভয়ে ভয়ে বলল, আপনি চলে যান সায়েদ। ঠিক আছে পূর্ণবতী, তবে আমি কালকে তোমার জন্য অপেক্ষা করব। কোথায়? যেখানে তোমাকে পাওয়া যায় সেখানে। তোমার কণ্ঠস্বর শোনা যায়, ফুলেরা সুবাস ছড়ায়, ফুলকে দেখার জন্য ভ্রমর অপেক্ষা থাকে, সেইখানে আমার দেখা পাবে। পূর্ণবতী মৃদু হেসে, আপনি এখন চলে যান। পূর্ণা দরজা বন্ধ করে ব্যস্ত পায়ে ঘরের ভিতরে চলে যায়। আকিব রাকিব ও প্রিয়া বারান্দায় বসে লুডো খেলছে। আশা সদর করে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। পূর্ণা বলে ডাকছে। পূর্ণা তার সামনে যায় বলে, আমাকে ডাকছিলেন? এক গ্লাস পানি দে। পূর্ণা জগ থেকে পানি ঢালছে আর চোখে আশার দিকে তাকায়। গ্লাসটা তার দিকে এগিয়ে দিয়ে, এই নিন। আশা গ্লাসটা হাতে নিয়ে, তোর বাবা কবে আসবে? কালকে আসবে? আমি কালকে একটু বাহিরে যাব। পূর্ণা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কবে আসবেন? আশা পূর্ণার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে গ্লাসের দিকে তাকিয়ে পানিটা এক ডুকে খেয়ে নেয়। গ্লাসটা পূর্ণার দিকে এগিয়ে দেয়। গ্লাস রেখে বের হয়ে যায়। পূর্ণা একটু অবাক হলেন। কখনো সে যাবার আগে কাউকে বলে যায় না, আবার বলল তা আবার পূর্ণাকে। পূর্ণা এক দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছে কিছু একটা হচ্ছে। পূর্ণা প্রিয়া বিছানায় শুয়ে আছে, চোখে গুম গুম ভাব। একবার বন্ধ করছে আরেকবার খুলছে। প্রিয়া শূন্য তাকিয়ে কি যেন ভাবছে। একবার বোনের দিকে তাকিয়ে আপা বলে, আবার শূন্য তাকায়। আপা, অনেকদিন হয়ে গেছে, ভাইয়ার খবর নেই। আজ আসছে তোমার স্বপ্নে? দূর, বাসার সামনে। কি বলে চিৎকার করে বসে পড়ে প্রিয়া। আসতে? চুপ। আপা কি হয়েছে বলো? কালকে অপেক্ষায় থাকবে বলেছে। কোথায়? পূর্ণা বিরক্তি ভঙ্গিতে বলল, কবিদের মতো এক গাথা লাইন বলে গেল। কোথায় বলল বুঝিনি।
আপা কী বলেছে সেটা বলো আমাকে। যেখানে তোমাকে পাওয়া যায়, যেখানে তোমার কণ্ঠস্বর শোনা যায়, ফুলেরা সুবাস ছড়ায়, ফুলকে দেখার জন্য বৌমর অপেক্ষায় থাকে সেইখানে। এমন জায়গার নাম তো শুনিনি আপা। পূর্ণা হেসে বুদ্ধি খাটা। প্রিয়া শূন্যের দিকে চোখ বন্ধ করে হাতে একটু উঁচু করে আঙ্গুল করে গুনে, যে এখানে তোমাকে পাওয়া যায় মানে হয়তো প্রথম কিছু, আহা প্রথম দেখা। তোমার কণ্ঠস্বর শোনা যায় মানে প্রথম কথা বলেছে, বুঝতে পারছি। ফুলেরা সুবাস ছড়ায় মানে ফুল গাছ, মানে বকুল গাছ, যেখানে আমরা দেখা করি। ফুলকে দেখার জন্য ভ্রমর অপেক্ষায় থাকে মানে তুমি ফুল আর সে ভ্রমর। প্রিয়া চোখ খুলে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। আপা, সাদ ভাই প্রেমিক পুরুষ? ও, আমাকে কেউ এমন করে বললো না, আফসোস। পূর্ণা প্রিয়ার কানে ধরে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। আমার বোন, আগে বড় হও তারপর। পর্ব 12। সকালে মিষ্টি রোদ, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, মৃদু বাতাস বইছে। নদীর পাড়ে উঁচু এক পাথরের দাঁড়িয়ে শূন্য চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে পূর্ণা। এক প্রশান্তি নিঃশ্বাস ফেলল। সাইদ পূর্ণার পাশে দাঁড়িয়ে তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলে পূর্ণা পাথরে বসে নদীতে বালির উপর পা রাখে। নদীর ঢেউ তার পা দুটো ছুঁয়ে যাচ্ছে। তাকে দেখে সাইদও বসে পড়ল। পূর্ণার দিকে তাকিয়ে বলল, নদী ও নারী দুজনেই খুব সুন্দর। মানে নদী যেমন তার ঢেউয়ের সাথে সকল কষ্ট দূর করে প্রশান্তি দেয়, আমার পাশে বসে থাকা সেই সুন্দরী নারীও প্রশান্তি দেয়। পূর্ণা মাথা নত করে মুচকি হেসে পূর্ণার দিকে তাকিয়ে সাইদ বলল, হাসলে তোমাকে পরীর থেকে বেশি সুন্দর লাগে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাস্যোজ্জ্বল নারী আমার পাশে বসে আছে। পূর্ণবতী, তোমার আসল নাম কি? পূর্ণতা, সবাই পূর্ণা বলে, তবে পূর্ণবতী সুন্দর। তোমার মা বাসায় নেই, তুমি কিভাবে বের হলে পূর্ণা? পূর্ণা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে সারাদিন কি করেছে। বলছি, ফজরের আজানে শোনার পর উঠে নামাজ আদায় করি, সকলের জন্য নাস্তা বানায়, আশা মাকে ডাকলাম, মা ঘুম থেকে উঠুন। কি হয়েছে এত সকালে ওঠারই কেন? ক্ষুব্ধ স্বরে, আপনি বলেছেন সকালে ডেকে দিতে, কোথায় যাবেন? হ্যাঁ, নাস্তা বানিয়েছিস? জি, আপনি খেয়ে নিন। ঠিক আছে। আশা ব্যাগ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে পূর্ণার পিছনে। পূর্ণাকে বলে গেল, ভাই বোনদের দেখে রাখিস, ঠিক আছে? সবাই ঘুম থেকে উঠে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসে। পূর্ণা বারান্দায় মাদুর বিছিয়ে নাস্তা সাজায়। প্রিয়া বসতে বসতে বলে, আপা, আম্মা কি বাসায় নেই? না, চলে গেছে। ভালো হয়েছে, স্কুলে যাব না বলল আকিব। পূর্ণা বলল, তোমরা যদি চাও আজকে ছুটি কাটাতে পারো, কিন্তু কাল থেকে যেতে হবে। ঠিক আছে আপা। পূর্ণা ও প্রিয়া স্কুলের জন্য বের হয়ে উঠানে দাঁড়িয়ে দুই ভাইকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী ভাইরা, এ বাড়ি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, ভালো মতো দেখে রাখবে, আর আমরা যাওয়ার পর দরজা বন্ধ করে দিবে। ঠিক আছে আপা। দুই ভাই মহা খুশি, আজ যেভাবে ইচ্ছে সময় কাটাতে পারবে। প্রিয়া দুজনকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে চলে যায়। হাত নাড়িয়ে প্রিয়া ও পূর্ণা রাস্তায় বকুল গাছটার সামনে যায়। সাইদ ও আকাশ অন্য পাশে দাঁড়িয়ে আছে। প্রিয়া সাইদকে দেখে দুলাভাই বলে চিৎকার করে তার দিকে ছুটে যায়। পূর্ণা বিরক্তিকর মুখ প্রিয়ার দিকে তাকায়, কিন্তু সে কোনো কিছুই খেয়াল করছে না। কি খবর দুলাভাই? ভালো আছি শালিকা, তোমার আপাকে রাজি করো, আমার নদীর পাড়ে ঘুরতে যাই। ঠিক আছে। পূর্ণা চোখ খুলে, প্রিয়া জোড়াজুড়িতে আসছি। আমি সেটা জানি পূর্ণা, তোমার মা তোমাকে অনেক কষ্ট দেয় তাই না? হঠাৎই প্রশ্ন কেন? এমনি, আর কিছুদিন অপেক্ষা করো পূর্ণা, আমি তোমাকে কষ্ট পেতে দিব না। যদি কেউ তোমাকে কষ্ট দেয় আমি তাকে ধ্বংস করে ফেলবো। পূর্ণা একগাল হাসি দিয়ে সাইদের দিকে এক পলক তাকিয়ে নদীর দিকে তাকিয়ে ভাবছে সে চিঠি সম্পর্কে কি বলা উচিত তাকে। সে কি সাহায্য করতে পারবে? সাইদ হাত দিয়ে পূর্ণার দিকে ইশারা করে। পূর্ণবতী, কি ভাবছো? পূর্ণা চমকে উঠে বলে, কিছু না। সাইদ বলল, তোমার ওই মায়াবী চোখে হারিয়েছে নিজের ঠিকানা, তোমার মনের গহিনে আজকাল আমার আনাগোনা। পূর্ণা মৃদু হেসে বলল, চলুন, আমাদের বাসায় যেতে হবে। সুন্দরী নারী স্কুল ফাঁকি দিয়ে এইটুকু সময় দিয়েছে, সেটাই আমার জন্য বেশি। সাইদ, পূর্ণা, প্রিয়, আকাশ হাঁটছে। আকাশ বলল, প্রিয়া তুমি কিন্তু অনেক সুন্দরী। প্রিয়া একটু ঢঙের স্বরে বলল, আমি জানি আকাশ ভাই, আপনার এই মিষ্টি কথার অন্য মেয়ে পটলেও আমি পটবো না। তুমি খুব চালাক মেয়ে। সাইদ আকাশকে উদ্দেশ্য করে বলল, আমার শালিকাকে রাগান্বিত করো না আকাশ, আমার একমাত্র শালিকা। পর্ব 13। বিকালে সোনালি রৌদ্র। প্রিয়া, আকিব, রাকিব উঠানে সাত চারা খেলছে। গ্রাম অঞ্চলে এক খেলা যেটাকে বলা হয়। পূর্ণা রাতের জন্য রান্না করছে। 7 দিন পর জলিল বাসায় ফিরে বাবাকে দেখে দৌড়ে বাবা মা বলে ছুটে বাবাকে জড়িয়ে ধরে। জলিল ছেলে মেয়েদের কপালে আদরে চুম্বন করে। বাবা এসেছে শুনে পূর্ণা রান্নাঘর থেকে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে। বাবাকে জড়িয়ে ধরার মধ্যে এক প্রশান্তি অনুভব করে। বাবার মধ্যে নিজের মায়ের সুগন্ধি অনুভব করে। পূর্ণার কাছে বাবা মা তার সবাই, তার বাবাই। তার বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। লোকে বলে মা মারা গেলে বাবা বিয়ে করলে বাবারা পাল্টে যায়, কিন্তু জলিল নিজের সব মায়া মহব্বত দিয়ে পূর্ণাকে নিজের কাছে রেখেছে। বাবাকে জড়িয়ে ধরে এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে পূর্ণা বলে, তোমাকে খুব মনে পড়ছিল বাবা। মুচকি হেসে জলিল, আমারও অনেক মনে পড়েছে মা। তোমাদের মা কোথায়? প্রিয়া আকিব ও রাকিবের মাথা নত করে রেখেছে। পূর্ণা চোখের ইশারা দিয়ে বোঝায় বাসায় নিয়ে
আমি বাসায় নেই, তারপর তোমাদের মা কি করে বের হয়ে গেল? বাসায় বাচ্চাদের একা রেখে দুটো বড় মেয়ে রেখে ক্ষুব্ধ স্বরে বলতে বলতে সদর ঘরে চলে যায়। রাতে আকাশ ও সাইদ শেখ বাড়িতে আসে। উঠানে দাঁড়িয়ে জলিল কাকা বলে ডাকছে আকাশ। আকাশের বাবার নাম আব্দুল হামিদ। হামিদ ও জলিল খুব ভালো বন্ধু ছিল, সেই হিসেবে আকাশকে জলিল ভালোভাবে চিনে। আকাশের ডাক শুনে জলিল বাহিরে যায়। কে ডাকছে বলতে বলতে আকাশকে দেখে হাসি মুখে বলে, আরে আকাশ তুমি? আসসালামু আলাইকুম চাচা। আকাশ সাইদ দুজনেই সালাম দিয়ে ওয়ালাইকুম সালাম। তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে বসো। বারান্দায় চেয়ারে সাইদ ও আকাশ বসে। এতদিন পর কি মনে করে আসলে আকাশ? অনেকদিন ধরে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, জানেন তো পড়ালেখার জন্য ঢাকায় থাকতে হচ্ছে, তেমন সময় হয়ে ওঠে না। তোমার বাবা কেমন আছে? সে আগের মতোই বিছানায় শুয়ে থাকে, হাঁটাচলা করতে পারে না। আল্লাহ দ্রুত তাকে সুস্থ করে দিবে, চিন্তা করেন না। আমিন বলো সাইদ ও আকাশ। জলিল সাইদের দিকে তাকে, তুমি কে বাবা? জি আমি সাইদ তালুকদার, আলিপুর আশেক তালুকদার আমার বাবা। ও আচ্ছা, তোমার মরহুম দাদাকে চিনি, সে ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন একসাথে আকাশ সাইদ। আকাশ চারদিকে তাকিয়ে বলল, বাসায় চাচি নেই? তোমার চাচি নেই, তোমার ভাই বোনরা আছে। জলিল ডাকলো, পূর্ণা প্রিয়া এদিকে আয়। প্রিয়া একটু দূরে হেঁটে বলল, বাবা ডেকেছ? প্রিয়া আকাশ ও সায়েদকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। পিছন থেকে পূর্ণা তাদের দেখে হতভম্ব হয়ে পড়ে। হাতের নখ খুঁড়তে খুঁড়তে মাথা নত করে মাটির দিকে তাকিয়ে আছে পূর্ণা। মনে মনে বলছে, মাটি দুভাগ হয়ে যাক, মাটির ভিতরে ঢুকে যাক। কেন আসছে সায়েদ তার বাবা জানতে পারলে? আশেপাশে কেউ সন্দেহ করলে কি হবে? সায়েদ পূর্ণার দিকে তাকিয়ে আছে। জলিল বলল, আকাশ ও প্রিয়া আমার ছোট মেয়ে, আর ও পূর্ণা আমার বড় মেয়ে, আর ছেলে দুইজন ঘুমাচ্ছে। জলিল পূর্ণার দিকে তাকিয়ে, পূর্ণা হচ্ছে তোর আকাশ ভাই, তোর হামিদ কাকার ছেলে, আর ও সায়েদ ভাই বলে ডাকবি। জলিলের মুখে সায়েদ ভাই শুনে পূর্ণার ভীষণ হাসি পাচ্ছে, মুখ চেপে মুচকি হাসছে। সায়েদের মুখটা কালো হয়ে গেছে। পূর্ণার সাথে কথা বলার সুযোগ খুঁজছে সায়েদ, তাই বলল, পূর্ণা আপু কিছু মনে না করলে আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিবেন? পূর্ণা তার বাবার দিকে তাকিয়ে জলিল চোখের ইশারা যেতে বলে। সায়েদকে পূর্ণা বাইরে নিয়ে যায়। তারা বড় আকাশের নিচে উঠানে দাঁড়িয়ে পূর্ণা সায়েদ পূর্ণার দিকে তাকিয়ে, খুব মজা পাচ্ছিলে না কি যখন তোমার বাবা সায়েদ ভাই বলতে বলল? পূর্ণা মৃদু হেসে বলল, সায়েদ ভাই আপনি নাকি টয়লেটে যাবেন? মায়া ভরা দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে সায়েদ। তুমি মজা নিচ্ছ? আমি টয়লেটে যাব না, তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম। আপনি এখানে কেন এসেছেন? বাবাকে কি বলেছেন? ভয় পেও না পূর্ণা। বলতে বলতে সাইড পকেট থেকে চিঠি বের করে, এইটা তোমাকে দিতে এসেছি। পূর্ণা চিঠি হাতে নিয়ে, পূর্ণবতী তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। পূর্ণা মৃদু হাসে। সাইদ তার দিকে তাকিয়ে বলল, সবসময় হাসলে আরও সুন্দর লাগে। আকাশ ও সাইদ চলে যায়। রাত গভীর হয়ে আসছে। পূর্ণা আর প্রিয়া বিছানায় বসে চিঠি পড়ছে। প্রিয় পূর্ণবতী, তোমার ওই মায়াবী চোখে নিজেকে হারিয়ে ফেলি। তোমার কণ্ঠস্বরে শুনলে আমার হৃৎপিণ্ড ভূমিকম্পের মতো নড়ে চড়ে ওঠে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার দূরত্ব আমার মনে ক্ষত সৃষ্টি করে। যদি এই দূরত্ব না হতো, যদি প্রতিটি মুহূর্ত তোমাকে পাশে পেতাম, আমার স্ত্রী হয়ে, আমার সহধর্মিণী হয়ে আমার পাশে থেকে যাও। তোমার বিশাল মহব্বত ও ভালোবাসা থেকে একটুখানি ভালোবাসা আমাকে দিও। আমি প্রতিবারের মতো তোমার উত্তরের আশায় থাকবো। ইতি তোমার ভালোবাসার অপেক্ষায় সাইদ। 14 পর্ব। এক সপ্তাহ পর সূর্য মিষ্টি রোদ নিয়ে পূর্ব আকাশে উঁকি দিয়েছে। এক সপ্তাহ বৃষ্টি অন্ধকার দূর করে দিয়ে আলো ছড়িয়েছে, কিন্তু এই অন্ধকার একবারের জন্য শেখ বাড়িকে অন্ধকারময় করে দিয়েছে। আকন্দপুর হাসপাতালের বেঞ্চে পূর্ণা বসে আছে। পূর্ণার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় বসে আছে প্রিয়া। কোলে আকিব মাথা রেখে ঘুমিয়ে আছে, অপর পাশে প্রিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে রাকিব। পূর্ণা এক হাত দিয়ে আকিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে প্রিয়ার এক হাত শক্তভাবে ধরে আছে। সবাই ঘুমিয়ে পড়লেও পূর্ণা ঘুমাতে পারছে না। ক্লান্ত শরীরে বারবার চোখ বন্ধ হয়ে আসলে ও ঘুম নামক ক্লান্তি দূর করা ওষুধটা চলে গেছে। কিভাবে সে ঘুমাতে পারে? তার সবচেয়ে প্রিয় মানুষটা, যাকে ঘিরে তার জীবনে হাসির সুখ দুঃখ, সে হাসপাতালে বিছানায় ছুঁয়ে আসে। জ্বর যেমন সবকিছু ভেঙে চুরে দিয়ে চলে অন্ধকার করে দিয়ে চলে যায়, তেমনি তার জীবনকেও অন্ধকার করে চলে গেছে। আশা দৌড়ে ক্লান্ত পায়ে ছুটে আসছে। পূর্ণা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, সে কোথায় যায়, কোথায় থেকে আসে। তার জীবনে আসা যাওয়া এক রহস্য রয়েছে। প্রতিটা মানুষের জীবনে কি গোপন কিছু থাকে? তাহলে কি আমার জীবনে কি গোপন কিছু আছে? আশা পূর্ণা বলে ডাকছে, কিন্তু পূর্ণা সাড়া না দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার ডাক পূর্ণার কান পর্যন্ত পৌঁছায়নি। আশা পূর্ণার কাঁধে জুড়ে একটা ধাক্কা মারে। পূর্ণা চমকে ওঠে। ধাক্কায় জুড়ে ব্যথা পেলেও সে নিজেকে সামলে নেয়। আশা ক্ষুব্ধ স্বরে বলল, এতক্ষণ ধরে ডাকছি, কানে কি কিছু শুনিস না? তার কথা শুনে প্রিয়া ক্ষুব্ধ স্বরে আশাকে বলল, তুমি কেন এসেছো? তুমি চলে যাও, আমাদের সামনে আসবে না। তুমি আমাদের মা না, মা হলে একা ফেলে রেখে যেতে না। আশা পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আর বলছে, তুই আমার সন্তানদের আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস।
শয়তান মেয়ে একটা, মায়ের মতো হয়েছিস। পূর্ণার চোখ দুটো মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে ওঠে। আশা মুখের কাছে গিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, আপনার কি মনে আছে আপনার 3 সন্তান আছে, একজন স্বামী আছে, আপনি কি মায়ের দায়িত্ব পালন করেছেন, ওদেরকে মায়ের আদর দিয়েছেন? আপনার ব্যবহারে আপনার সন্তানরা দূরে সরে গেছে, আমার কিছু করতে হয়নি। আর আমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বললে আপনাকে ছাড়বো না। চলে যান এখান থেকে, আপনার সন্তানের সামনে আপনাকে অপমান করতে চাই না। বাসায় গিয়ে রান্না করান, আপনার সন্তানরা এখনও না খেয়ে আছে। পূর্ণার কথা শুনে আশা বয়ে থমকে গেছে। যে মেয়েকে সে কথা শোনাতো সে মেয়ে এখন তাকে আদেশ করছে। এ মেয়ে এমন কথা বলতে শিখে গেছে। আশা পূর্ণার দিকে এক পলক তাকিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। পূর্ণা তার ভাইদের বলল, তোমরা বাসায় চলে যাও, সারা রাত এইখানে ছিলে, বাবার কাছে কে থাকবে? আমি আর প্রিয়া আছি তো। ঠিক আছে। কিছুক্ষণ পর জলিল হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পূর্ণা পাশে বসে হাতে চুম্বন করে বলে, আমার প্রিয় বাবা, তুমি কি ঘুমিয়ে আছো? চোখ খুলে একটু উঠে আমার সাথে কথা বলে আমার অশান্ত হৃদয়কে প্রশান্ত দাও। উঠো বাবা। পূর্ণার পিছন থেকে এক সুদর্শন যুবক, দবদবে ফর্সা নীল চোখ, উচ্চতা 6 ফুটের বেশি, গায়ে ডাক্তারের পোশাক, তাকে দেখে মনে হয় কোনো বিদেশি ডাক্তার। সে বলল, আপনার বাবা উঠবে না। পূর্ণা হতভম্ব দৃষ্টিতে পিছনে ঘুরে। কেন? কারণ সে ঘুমিয়ে আছে। সে আগের থেকে সুস্থ আছে, কিন্তু চিন্তা করবে না। একটু থেমে, আমি ডাক্তার রিদম, আপনার নাম? পূর্ণা যখনই মুখ দিয়ে পূর্ণ বলেছে তখন এক নার্স এসে বলে, ডাক্তার সাহেব, 5 নম্বর বেডের রোগীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি আসুন। রিদম তাড়াহুড়া করে কক্ষ থেকে বের হয়ে যায়। আকাশ ও সাইদ হাসপাতালে প্রবেশ করে। প্রিয়া হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাইদ প্রিয়াকে দেখে তার দিকে এগিয়ে আসে। প্রিয়া, ঠিক আছো? তোমার বাবা কেমন আছে? ঘুমিয়ে আছে? তোমার আপা কোথায়? বাবার পাশে? চলো আমরা যাই। ঘণ্টাখানিক পর জলির চোখ খুলে পূর্ণাকে দেখে একটু মুচকি হাসি দেয়। পূর্ণা বাবাকে চোখ খুলছে দেখে হাসি দিয়ে এক ক্লান্তি নিঃশ্বাস ছেড়ে প্রশান্তি অনুভব করে। বাবা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমার ভাই বোনরা কোথায়? চলে গেছে। আম্মা চলে আসছে, প্রিয়া ওইখানে আছে। আমার মায়াবী চোখের মেয়ে, আমার কেন জানি একজনের কথা খুব মনে পড়ছে। কে বাবা? তাকে নিয়ে আসি এখানে। তুমি তাকে দেখতে চাইছো? তাকে দেখতে পাবো না, সে হারিয়ে গেছে। কে উনি? রহিমা? তোমার পরিচিত কেউ? আমি তো তাকে চিনি না। আমাদের প্রতিবেশী ছিল নিরুপমা, যেদিন মারা যায় সেদিন বিকেলে সেও নিখোঁজ হয়ে যায়। পূর্ণা এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। আবার এ কেমন রহস্য? চলতে থাকবে। পর্ব 15। হাসপাতালের বাইরে জাম গাছের নিচে বেঞ্চে বসে আছে পূর্ণা। রিদম 2 কাপ চা নিয়ে পূর্ণার দিকে এগিয়ে এসে বলে, চা প্রেমী? পূর্ণা মৃদু হেসে উত্তর দিল, না, চা প্রেমী না হন, 1 কাপ তো খাওয়া যায়। চায়ের কাপ পূর্ণার হাতে দিল রিদম। পূর্ণা বলল, আপনাকে ধন্যবাদ। রিদম বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? অবশ্যই। আপনার নাম তো জানা হলো না। পূর্ণা চায়ের কাপে চুমুক দিয়ে সময় নিয়ে বলল, আমি পূর্ণা। পূর্ণা খুব সুন্দর নাম। হাসপাতালে একবারও তোমার মাকে দেখলাম না। আমার মা মারা গেছে। রিদম করুণ সুরে বলল, কি বলো? কতদিন হলো মাকে হারিয়েছ? আমার যখন 6 মাস তখন। মায়ের সাথে কোনো স্মৃতি নেই। মা হারানোর কষ্ট বুঝি। পূর্ণ অবাক হয়ে, আপনারও মা নেই? হ্যাঁ, শুনেছি। আমার জন্মের সময় সে ভুল চিকিৎসায় মারা গেছে। আমার যখন 10 বছর, আমি তখন জেনেছি আমার মা নেই। আমার সৎ মা আমাকে বুঝতে দেয়নি কখনো, নিজের সন্তানদের থেকে বেশি ভালোবাসতো। যখন বুঝলাম আমার বয়স 10 বছর, কিন্তু আমার মা বাবা বিয়ে হয়েছে 8 বছর ধরে, তখন মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? তখন জানি সে আমার আপন মা না। বিষয়টা দুঃখজনক। যদি এই সত্য না জানতে তাহলে ভালো হতো। হয়তো। মর্গ থেকে একটা 9 বছর বাচ্চার লাশ বের হচ্ছে। মর্গের সামনে পুলিশ, 2 জন পুরুষ, একটা ছেলে, 2টা বাচ্চা মেয়ে আছে সাথে। তাদের জামা ছেঁড়া, ময়লা, চুলগুলো এলোমেলো। উৎসব দেখে মনে হচ্ছে কতদিন তারা গোসল করেনি। পূর্ণা ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তাদের এই অবস্থা কেন? তারা পথ শিশু। তাদের দলের একজন মারা গেছে। কিভাবে? আত্মহত্যা করেছে। একটু থেমে বললেন, কালকে নিজের হাতে এই বাচ্চাটাকে মর্গে পাঠিয়েছি। রোজ প্রার্থনা করি নিজের পরিচিত আর কাউকে যেন মর্গে পাঠাতে না হয়। পূর্ণা একটু অবাক হয়ে প্রশ্ন করল, নিজের মানে? আমার পালিত মা, সে মারা গেছে। আমার 11 বছর বয়সে। দুঃখজনক। পূর্ণা আবার প্রশ্ন করল, ডাক্তার হবার ইচ্ছে কেন হলো? মা ভুল চিকিৎসায় মারা গেছে। আর কোনো সন্তান যেন মা হারা না হয় তাই। খুব ভালো লক্ষ্য ছিল আপনার, তাই সফল হয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমিন। সাইদ পিছন থেকে এসে পূর্ণাকে বলল, পূর্ণা, তুমি এখানে কি করছো? পূর্ণা উঠে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি কখন আসছেন? অনেকক্ষণ। তোমার বাবার সাথে দেখা হয়েছে, তুমি সেখানে ছিলে না। সাইদ বিরক্তিকর দৃষ্টিতে রিদমের দিকে তাকিয়ে আছে। পূর্ণার সাথে কথা বলতে দেখে তার একদম সহ্য হচ্ছে না। সাইদ বলল, পূর্ণা চলো, তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি। পূর্ণা যাবার জন্য পা বাড়ায়। তখন রিদম বলল, এখন তার বাবার একটু বিশ্রাম নেওয়া দরকার। সাইদ বিরক্তি হয়ে রিদমকে বলল, আপনার কি আর কোনো রোগী নেই ডাক্তার সাহেব? রিদম কেন উত্তর না দিয়ে পূর্ণাকে বলল, আমি যাচ্ছি পূর্ণা। পূর্ণা সাইদকে বলল, এমনভাবে না বললেই পারতেন। সাইদ প্রশ্ন করলো, ওই ডাক্তারের সাথে কি কথা বললে? সে তার জীবন কাহিনী বলল।
আমারটা তো কোনোদিন শুনলে না। পূর্ণা মাথা নত করে মৃদু হেসে বলল, আমি বাবার কাছে যাচ্ছি। পূর্ণা ব্যস্ততা দেখিয়ে চলে গেল, সাইদকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। 3 দিন পর বিকেলে সোনালি রৌদ্র। প্রতিদিনের মতো প্রিয়া ও তার বাইরা উঠানে খেলা করে। জলিল সুস্থ হয়ে বাসায় ফিরছে, তাই সবাই খুব খুশি। কিন্তু জলিল হার্ট অ্যাটাক করেছে, তাই তাকে কোনো রকম দুশ্চিন্তায় রাখা যাবে না, অযথা অবহেলা করা যাবে না। রিদম প্রতিদিন বাসায় এসে জলিলকে দেখে যায়। রিদমের সাথে আশার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আশা মনে মনে প্রিয়ার জামাই হিসেবে ভাবছে। বড়লোক পাত্র দেখলেই তাকে প্রিয়ার জামাই করার স্বপ্ন দেখে। রিদম মনে মনে পূর্ণাকে পছন্দ করে। সে পূর্ণার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। জলিল এ নিয়ে এখনও কোনো মতামত জানায়নি। জলিল সবাইকে সদর করে ডেকেছে। জলিল বলল, তোমাদের কিছু কথা জানাতে চায়। আশা ব্যস্ততা দেখে বলছে, বলো, জলদি বলো। রিদম বিয়ের প্রস্তাব দিয়েছে। পূর্ণা প্রিয়া একে অন্যের দিকে এক পলক তাকালো। আশা খুশিতে আত্মহারা হয়ে প্রশ্ন করলো, প্রিয়ার জন্য তুমি কি বলছো? হ্যাঁ বলছো তো? পূর্ণা হাসি দিয়ে প্রিয়ার দিকে তাকালো। জলিল আশাকে বলল, তুমি এত খুশি হয়েও না, পূর্ণার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। মুহূর্তের মধ্যে পূর্ণার হাসি মুখটা কালো মেঘে ডেকে গেল। আশা ক্ষুব্ধ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে জলিলকে প্রশ্ন করলো, তুমি কি বলছো? কিছু না। পূর্ণার মতামত না জেনে কিছু বলতে পারছি না। পূর্ণা কাল মতামত জানাবে। পূর্ণা উঠে বাইরে চলে যায়, পিছন পিছন প্রিয়াও যায়। সকালে ঠান্ডা বাতাস বইছে, আকাশও কিছুটা কালো হয়ে আছে। সাইদ প্রতিদিনের মতো বকুল গাছের নিচে পূর্ণার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আজও অপেক্ষা করছে। পূর্ণাকে দেখে সাইদ মৃদু হাসি দিল। পূর্ণা একবারের জন্য তার দিকে না তাকিয়ে চলে গেল। এ ব্যাপারটা অদ্ভুত লাগে সাইদের কাছে। প্রিয়া সাইদের সামনে দাঁড়ায়। সাইদে প্রশ্ন করে, কি হয়েছে? আবার মন খারাপ কেন? রিদম ভাইয়া বিয়ের প্রস্তাব দিয়েছে, বাবা আজকে সিদ্ধান্ত জানাতে বলেছে। কথা শুনে সাইদের চোখ দুটো অশ্রু টলমল করছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। এটা কি সত্যি শুনছে নাকি স্বপ্ন ছিল? সে বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভাবছে, এই ডাক্তারকে শুরু থেকেই পছন্দ হয়নি। পর্ব 16। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। শীতল বাতাস বইছে। আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে। পূর্ণা তার বাবার সাথে তার মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে। তার বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এক হাতে পূর্ণা হাত ধরে আছে, আর এক হাতে বাঁশের লাঠি বর করে হাঁটছে। মায়ের কবরের সামনে আসে পূর্ণা তার বাবাকে বসিয়ে দিল। দুজনে মোনাজাত ধরেছে। শেষ করে জলিল পূর্ণার দিকে তাকিয়ে বলল, মেয়ে আমার, তোমার সাথে কিছু বিষয় কথা আছে। আজকে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেবে। পূর্ণা তার বাবার দিকে তাকিয়ে বলল, বলো বাবা। জলিল বলল, সায়েদ আমার কাছে এসেছিল। সে তোমাকে জীবন সঙ্গী হিসেবে চায়। ডাক্তার সাহেব সেও আমাকে একই প্রস্তাব দিয়েছে। আমি তাদের বলেছি, আমার মেয়ের সিদ্ধান্ত না জেনে আমি তোমাদের উত্তর দিতে পারবো না। পূর্ণা মা, এখানে তুমি যা বলবে তাই হবে। পূর্ণা অশ্রুভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, তোমার কাছে থাকতে চাই, তোমার থেকে দূরে পাঠিয়ে দিও না। পূর্ণার গাল বেয়ে অশ্রু ঝরছে। জলিল 2 হাত দিয়ে অশ্রু মুছে দিয়ে পূর্ণার হাত দুটো শক্ত করে ধরে, আমার প্রিয় মেয়ে, চোখের মণি, যদি তোমাকে বিদায় দিতে না হতো তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি হতাম। কিন্তু এটাই বিধান, মেয়েদের স্বামীর সংসারে যেতে হবে। যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে এত তাড়াতাড়ি তোমাকে বিদায় দিতাম না। আমার অবস্থা তো দেখছো। আশার কাছে তোমাকে ছেড়ে দিতে পারবো না। তোমাকে তার হাত থেকে মুক্তি পেতে হবে। নিজের পরিচয়ে বাঁচবে তুমি। পূর্ণা মাথা নত করে বসে আছে। তার চোখ থেকে অশ্রু ঝরছে। জলিল কিছুক্ষণ চুপ থেকে পূর্ণাকে বলল, আমার লক্ষ্মী মেয়ে, আমার চোখের দিকে তাকাও। পূর্ণা মাথা উঁচু করে চোখের দিকে তাকালো। তুমি কি সাইদকে পছন্দ করো? পূর্ণা তার বাবার চোখের দিকে চোখ সরিয়ে মাটির দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বাবা একটু সময় নিয়ে ধীরে বলল, আমি তাকে পছন্দ করি কিনা জানি না, তবে তার জন্য আমার অনুভূতি কাজ করে। জলিল মুচকি হেসে নিরুপমার কবরের দিকে তাকিয়ে বলল, শুনেছ, তোমার মেয়ে বড় হয়ে গেছে, এখন তাকে স্বামীর ঘরে বিদায় দিব। জলিল পূর্ণাকে বলল, আমার লক্ষ্মী মেয়ে, খুব শীঘ্রই তোমাকে বিদায় দিতে হবে। প্রিয়ার নিজের ঘরে বসে কাপড় গুছিয়ে রাখছে। আশা নরম গলায় প্রিয়া প্রিয়া বলে ডাকতে ডাকতে ঘর ঢুকলো। প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের হঠাৎ আদর দেখে হতভম্ব দৃষ্টিতে আশার দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে মন দিল। বড়লোক পাত্র আছে নাকি মা? আশা বিরক্তিকর কণ্ঠে বলল, কি বললি? তুমি হঠাৎ আদর করছো তো তাই। তুমি তো এমনি এমনি আদর করো না। মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। মা একটু থেমে প্রিয়া আমাকে বলতো, সাইদ কেমন ছেলে, সে কি ধনী? তা আমি জানি না, তবে ভাইয়া অনেক ভালো। প্রিয়া প্রশ্ন করলো, মা তুমি সাইদ ভাইকে কিভাবে চিনো? তোর বাবার কাছে পূর্ণার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রিয়া হাসি মুখে, তাহলে আপার সাইদ ভাইয়ের বিয়ে হবে? আশা অন্যদিকে তাকে ফিসফিস করে বলল, ডাক্তার সাহেবকে খালি হাতে ফিরে দেওয়া ঠিক হবে না। প্রিয়া তার মায়ের দিকে তাকিয়ে, ডাক্তার সাহেবের সাথে কার বিয়ে দিবে মা? আমাকে নিয়ে উল্টাপাল্টা কিছু ভাববে না, আমি এখনও ছোট। আশা ক্ষুব্ধ স্বরে বলল, এ মেয়ে নিজের ভালো বোঝে না। বলতে বলতে ঘর থেকে বের হয়ে যায়। বিকেলের মৃদু আর শীতল বাতাস। জলিল বারান্দায় চেয়ারে হেলান দিয়ে বসে আছে। রিদম বারান্দায় প্রবেশ করে সালাম দেয়। সালামের উত্তর নিয়ে জলিল বসতে বলে। রিদম বাড়ির চারপাশে তাকাতে তাকাতে মরতে বসলো।
জলিল জিজ্ঞেস করলো, তুমি কি কাউকে খুঁজছো বাবা? পূর্ণা, ঘাটে আছে। আপনি এখন কেমন আছেন চাচা? ঠিক মতো ওষুধ নিচ্ছেন তো? হ্যাঁ বাবা, আমি আগের থেকে অনেক ভালো আছি, শুক্রিয়া, আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে, আলহামদুলিল্লাহ। চাচা, পূর্ণার ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছেন? জলিল একটু চুপ থেকে সময় নিয়ে উত্তরে বলল, পূর্ণার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই, সে তোমাকে স্বামী হিসেবে চায় না। হৃদমের পায়ের নিচে মাটি সরে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অশ্রুসিক্ত চোখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এ কথা কি সে বলেছে? আমি আমার মেয়ের চোখের ভাষা বুঝি, তার হৃদয়ের কথা চোখে প্রকাশ পায়। শোনো বাবা, তুমি আমার ছেলের মতো, আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা, যখন ইচ্ছে করবে এ বাবার কাছে চলে আসবে। আপনাকে ধন্যবাদ চাচা, আমাকে আপনার ছেলের জায়গায় দিয়েছেন, আমি আজ উঠছি। হৃদম উঠে চোখের কোনো অশ্রু মুছতে মুছতে বের হয়ে গেল। উঠানের সামনে এসে দাঁড়ালো পূর্ণা। কি হয়েছে ডাক্তার সাহেব? কিছু না, তোমার জন্য শুভকামনা রইল। সায়েদের জন্য তাহলে তোমার অনুভূতি আছে, দুজনকে বেশ মানাবে। তার মুখে সায়েদের নাম শুনে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো পূর্ণা, আপনি কিভাবে জানেন? মৃদু হেসে কোনো উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন বারান্দার চেয়ারে বসে আছে জলিল, আশা তার চারপাশে দাঁড়িয়ে আছে। আকাশ ও সায়েদ মুড়ায় বসে আছে। সায়েদ অস্বস্তি লাগছে, পুরো শরীর গেমে একাকার। সে সত্যি পূর্ণাকে পাবে কিনা, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জলিল কিছুক্ষণ চুপ থেকে বলল, সায়েদ চমকে উঠে জলিলের দিকে তাকায়, তোমার বাবা মা কোথায় থাকে? শান্তিনগর। তোমার বাবা মাকে নিয়ে আসবে, তাদের মতামত জানতে হবে, পূর্ণাকে তাদের পছন্দ কিনা। সায়েদ হাসি মুখে, তার মানে আপনি রাজি? আমার মেয়ে তোমাকে বেছে নিয়েছে, আমি খুব শীঘ্রই বাবা মাকে নিয়ে আসবো। এত খুশি হয়েও না, আমি এক শর্তে পূর্ণাকে তোমার হাতে তুলে দিব। জলিলের কথায় মুহূর্তের মধ্যে সায়েদের হাসি খুশি মুখটা কালো হয়ে গেল। কি এমন সত্য? সত্যি কি পূর্ণাকে সে জীবনসঙ্গী হিসেবে পাবে? পর্ব 17।